দেখুন, মানে গণতন্ত্রের সৌন্দর্য হচ্ছে নানান মত থাকবে, নানান পথ থাকবে, ভিন্ন মত থাকবে, দ্বিমত থাকবে। তো সেই গণতান্ত্রিক জায়গা থেকে যেহেতু গণ অধিকার পরিষদ রাজনীতির মাঠে একটি গণতান্ত্রিক কারণের রাজনৈতিক দল, সে জায়গা থেকে আমরা সবসময় গণতন্ত্রে বিশ্বাসী এবং নতুন শক্তিকে, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই। এই জায়গায় গণ অধিকার পরিষদ এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, এই দলগুলোর মধ্যে একটা বড় ধরনের ভিন্নতা রয়েছে। যেমন গণ অধিকার পরিষদের যে জন্ম, যে আগমন, এটা আসলে ওই এসি রুমে বসে কিংবা 5 স্টার হোটেলে বসে হঠাৎ করে ঘোষণা দেওয়া কোনো রাজনৈতিক দল নয়। এটা একবারে মাঠ থেকে তিলে তিলে আন্দোলন সংগ্রামের মাধ্যমে গড়ে তোলা একটি রাজনৈতিক দল হচ্ছে গণ অধিকার পরিষদ। অনেক হামলা, মামলা, জেল, জরিমানা, ত্যাগের বিনিময়ে গণ অধিকার পরিষদ আজ এ পর্যন্ত আমরা নিয়ে আসছি। সুতরাং আমি মনে করি গণ অধিকার পরিষদের যে বেসমেন্ট, যে ভিত্তি, যে ফাউন্ডেশন, এটা অত্যন্ত শক্তিশালী এবং এর রূপ অনেক অনেক গভীর। আজকে গণ অধিকার পরিষদ দেখেন, এই অল্প সময়ে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন পর্যন্ত আমাদের কমিটি আছে এবং বাংলাদেশের অধিকাংশ ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি রয়েছে এবং কার্যক্রম চলমান। সেই জায়গা থেকে আমাদের যে ফাউন্ডেশন, যে ভিত্তি গণ অধিকার পরিষদের, এটা অত্যন্ত মজবুত। সুতরাং কোন দল আসলো, কোন দল নতুন করে রাজনীতির মাঠে আবির্ভূত হলো, এগুলো নিয়ে গণ অধিকার পরিষদ বিন্দু পরিমাণ শঙ্কিত নয়, আতঙ্কিত নয়, চিন্তাও করে না। তবে গণ অধিকার পরিষদ নতুন রাজনৈতিক শক্তিকে সবসময় স্বাগত জানায়। এলজিবিটির যে বিষয়টা দেখেন, বাংলাদেশ যেহেতু অধিকাংশ মুসলমান এবং মুসলিম একটি দেশ, যদিও এটা মানে রাষ্ট্রীয়ভাবে মুসলিম কান্ট্রি না, কিন্তু 95% মানুষ কিন্তু বাংলাদেশের মুসলমান। সুতরাং আমরা মনে করি আমরা রাজনীতি করবো, আমাদের রাজনীতি যেমন মধ্যমপন্থা রাজনীতি, তারপরেও মুসলমানদের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অতীতেও রাজনীতি করে টিকে থাকতে পারে না, ভবিষ্যতে পারবে না। এখন তারা যে নতুন বন্দোবস্তের নামে যে বয়ানটা নিয়ে আসছে সামনে, বহুত্ববাদ, এই বহুত্ববাদের জায়গায় আমাদের বড় ধরনের একটা আপত্তি আছে। তারা এই বহুত্ববাদ শব্দটাকে যেভাবে এক্সপ্লেইন করছে, যেভাবে ব্যাখ্যা করছে, আসলে এটার সঠিক ব্যাখ্যা আমরা মনে করি তারাও দিচ্ছে না কৌশলগত কারণে। এখানে হয়তোবা তারা যে পশ্চিমা আগ্রাসী যে শক্তিগুলো রয়েছে, তাদের একটা আনুকূল্য পাওয়ার জন্য আমার যেটা ধারণা, তারা এই বহুত্ববাদ শব্দটাকে নিয়ে আসছে এবং এই বহুত্ববাদ শব্দের ভিতর দিয়ে তারা আসলে এলজিবিটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এটা আমাদের প্রশ্ন, এটা জনগণের মধ্যে ইতিমধ্যে এই প্রশ্ন জাগ্রত হয়েছে এবং জনগণ প্রশ্ন করছে যে বহুত্ববাদের মাধ্যমে তারা কি আসলে এলজিবিটিকে মানে বৈধতা দেওয়ার একটা মিশন, মানে ওই পশ্চিমাদের সিগনালে বাস্তবায়নের চেষ্টা করছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এটা আসলে তারাই এক্সপ্লেইন করবে, তারাই এটা ব্যাখ্যা দেবে। আমরা জাস্ট জনগণের যে আশঙ্কাটা, এই আশঙ্কাটাই আমরা প্রকাশ করছি। সুতরাং আমরা এতটুকু বলতে পারি যে নতুন রাজনৈতিক দল, আমরা তাদেরকে স্বাগত জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। তবে আমাদের যেটি বটম লাইন, তাদের প্রতি আমাদের পরামর্শ যে আরো অনেক পরীক্ষা দেওয়া বাকি আছে। রাজনীতির মাঠে সবেমাত্র আগমন ঘটেছে, অনেক পরীক্ষা, ত্যাগ, তিতিক্ষার বিনিময়ে জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে হবে। তারা এখন পর্যন্ত আমার ধারণা একটাও পরীক্ষা দেয় নাই। আমরা অসংখ্য পরীক্ষা দিয়ে আজকে এ পর্যন্ত আসছি। আমরা জেলে গেছি, রিমান্ডে গেছি, অসংখ্যবার হামলার শিকার হয়েছে। এই যে আমি ফারুক হাসান, 22 বার আমাদের উপর হামলা হয়েছে। লাস্টে দেখে আমার কপালে এখনো হামলার দাগ, এখন দাগ গেলে যায়নি। এরকম অসংখ্য আমাদের সহযোদ্ধা যারা রয়েছেন, তারা রক্ত ঝরিয়েছেন রাজপথে, অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন এই দল প্রতিষ্ঠা করতে গিয়ে। এটা এই জন্যই বলছি যে একটা রাজনৈতিক দল চাইলাম, ঘোষণা দিয়ে দিলাম, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে সরকারি টাকায় একবার ধুমধাম করে একটা আয়োজন করে ফেললাম, এটা কিন্তু এত সহজ না। সুতরাং রাজনৈতিক দল একটা দীর্ঘমেয়াদী রাজনৈতিক প্রক্রিয়া। সুতরাং আপনাকে টিকে থাকতে হবে, জনগণের দ্বার প্রান্তে পৌঁছাতে হবে। একটা কথা মনে রাখতে হবে, জনগণ হৃদয়ে জায়গা দিতে সময়ও নেয় না, আবার সেই হৃদয় থেকে ছুঁড়ে ফেলে দিতে সেকেন্ডও সময় নেবে না। এই জন্য ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করা। দেখুন, ইতিমধ্যে গণমাধ্যমে বেশ কয়েকটা রিউমার মানে পরিকল্পিতভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। ছড়ে আমাদের দলের সভাপতি জনাব নুরুল হক নূরকে নিয়ে একটা রিউমার ইতিমধ্যে আমরা গণমাধ্যমে দেখেছি যে নুরুল হক নূর তার দল ভিনিশ করে দিয়ে ওই এনসিপি বা নতুন দলে যোগদান করবেন। মানে এটা একবারই বালতিক একটা হাস্যকর। গণ অধিকার পরিষদ বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। মোটা দাগে যদি আমরা বলতে চাই, বাংলাদেশে এই মুহূর্তে আমি মনে করি বিএনপি, জামাত ইসলামের পরে আমাদের রাজনৈতিক অবস্থান। সেখানে এরকম একটা নিবন্ধিত প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ভিনিশ করে দিয়ে আর 2 দিন আগে গোজানো এক রাজনৈতিক দল, যাদের কোনো নিবন্ধন নাই, মার্কা নাই, হ্যাঁ, তাদের দলে যোগ দিবে। ইটস টোটালি এ রাবিশ মানে টপ, আমি মনে করি। এটা আসলে মানে আমাদের আলোচ্য বিষয়ে থাকারই কথা। তারপরেও আসলে বলতে হয়, তারা এটাকে পরিকল্পিতভাবে রাজনীতির মাঠে ছড়াচ্ছে তাদের ব্র্যান্ডিং এর জন্য, তাদের প্রচারের জন্য। তারা এর মাধ্যমে ফোকাস হচ্ছে, মিডিয়াতে লাইমলাইটে আসছে ইত্যাদি ইত্যাদি। এগুলো মনে করি তাদের একটা মাল প্র্যাকটিস। সুতরাং এগুলো নিয়ে আসলে আমরা একবারেই বিচলিত না, ভাবছিও না। আর আমাদের গণ অধিকার পরিষদের 3 জন নেতা তাদের দলে যোগদান করেছিলেন। হয়তোবা আমার ধারণা তাদেরকে নানাবিধ ওরা প্রলোভন দেখিয়েছিল, বিশেষ করে ওদের তো টাকার অভাব নাই,
যেহেতু রাষ্ট্রীয় সুযোগ সুবিধা টাকা পয়সা সবই তাদের পকেটে, হয়তো তাদেরকে এরকম বলেছে, হয়তো বা আমি সঠিকটা জানি না, যে তাদেরকে এমপিত্বের অফার দেওয়া হয়েছে বা টাকা পয়সার অফার দেওয়া হয়েছে, যে নির্বাচন করতে যা লাগে আমরা দেবো, ইত্যাদি ইত্যাদি হতে পারে। তা না হলে এরকম একটা প্রতিষ্ঠিত দল ছিল, তারা ওখানে কেন যাবে? তারা ওখানে অংশগ্রহণ করেছে, তাদের দলে তারা গেছে। আবার দেখলাম যে ওখানে গিয়ে হয়তো বা দেখছে যে ওরা যে অফার করেছিল বা যে মানে প্রস্তাবনা ওদেরকে দিয়েছিল, ঠিক বোধহয় তার উল্টোটা হয়েছে। বোধহয় ভিতরে গিয়ে দেখে যে সব ফাঁকা ফাঁকা বলি, এই জন্য তারা আবার ফিরে আসছে। তো এই হচ্ছে একটা অবস্থা। সুতরাং এটা নিয়ে হয়তো তারা নিজেরা ব্যাখ্যা দেবে। আমাদের আবু হানিফ আছে, আব্দুল জাহির আছে, হানিফ আল সজীব, তারা নিজেরা ব্যাখ্যা দিলে জিনিসটা আরো ক্লিয়ার হবো। তাদের সাথে আমাদের এখন আনুষ্ঠানিক বৈঠক হয় নাই, তো আমরা বসলে এই বিষয়গুলো আরো আমরা জানতে পারবো। এই আর কি।